আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাব্বি হাসান নয়ন। আমি পড়াশোনা করছি ঢাকা ডেন্টাল কলেজে। আমি আজকে তোমাদের সামনে বায়োলজি প্রথম পত্রের এইচএসসি বায়োলজি প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো তোমরা দেখো, কোষ ও কোষের গঠন আমি আগে থেকে লিখে রেখেছি। আসলে আমরা যদি বায়োলজি পড়তে যাই বা জীববিজ্ঞান পড়তে যাই, তখন জীববিজ্ঞানের মেইন যে প্রধান অংশ আছে, জীববিজ্ঞান কী নিয়ে আলোচনা করে, তাহলে সর্বপ্রথম আমাদের সামনে চলে আসবে যে কোষ। কারণ আমাদের দেহের প্রত্যেকটা জিনিস এই কোষ দিয়ে গঠিত। কোষ আসলে কি এটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে, সাপোজ আমাদের যে হাত রয়েছে, আমাদের যে হাত, আমি যদি একটা হাত আঁকি, এই যে এটা সাপোজ একটা হাত, আমাদের মুষ্টিবদ্ধ একটা হাত আছে, সাপোজ একটা মুষ্টিবদ্ধ একটা হাত আঁকালাম। এই হাতের যে চামড়া, এই যে চামড়া রয়েছে, আমাদের যে চামড়া রয়েছে, এই চামড়ার যে অল্পটুকু অংশ, সাপোজ যে এতটুকু অংশ, এই চামড়ার একটি অংশ আমরা যদি এটা নিই, আমরা যদি এই চামড়ার এই অংশটুকু নিয়ে আলোচনা করি, এটা তো ছোট্ট একটু অংশ আমরা নিলাম সেকশন, এটাও কিন্তু কোষ না, এটা হচ্ছে এই চামড়াটা হচ্ছে একটা অঙ্গ। এই অঙ্গের ভিতরে এখানে অনেকগুলো টিস্যু রয়েছে, এই টিস্যুর ভিতরে অত্যন্ত ছোট্ট একটি অংশ হচ্ছে কোষ। অর্থাৎ কোষ হচ্ছে অনেক ছোট্ট একটি অংশ, একদম রুট লেভেলের। সো এই কোষ নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা এখন দেখি যে এই কোষ আসলে সর্বপ্রথম মানুষ কিভাবে এই কোষ সম্পর্কে ধারণা পেল। আসলে সব কিছুরই তো একটি সূচনা থাকে। আমরা যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি বা আমাদের বাস্তব জীবনের যে কোনো বিষয় নিয়ে আসলে প্রত্যেকটা বিষয়েরই একটি সূচনা রয়েছে। যেমন ল্যাটিন শব্দ সেলুলা থেকে, ল্যাটিন ওয়ার্ড সেলুলা, এই ল্যাটিন ওয়ার্ড সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি। ল্যাটিন ওয়ার্ড সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি। ল্যাটিন ওয়ার্ড সেলুলা থেকে সেল, দিস ইজ সেল। ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি। এই সেল শব্দের অর্থ হচ্ছে বাংলাতে যাকে আমরা বলে থাকি কোষ। সেল শব্দের অর্থ কোষ। আবার আরেকটি শব্দ রয়েছে গ্রিক শব্দ, যেটা হচ্ছে গ্রিক শব্দ সাইট। এই গ্রিক শব্দ সাইট শব্দের অর্থ কিন্তু কোষ। অর্থাৎ কোন কোন শব্দের শেষে আমরা যদি দেখি যে সাইট রয়েছে, যে সকল শব্দের শেষে সাইট থাকবে, তোমাদের জন্য তোমরা সহজে বুঝে ফেলবা যে এটা একটা কোষ বোঝানো হচ্ছে। যেমন বিভিন্ন শব্দের শেষে সাইট লেখাটা তোমরা দেখতে পেতে পারো। যেমন তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো 6, 7, 8, 9, 10-এ যে আমাদের লোহিত রক্তকণিকা রয়েছে। লোহিত রক্তকণিকা যেটা আরবিসি, রেড ব্লাড কর্পাসল বলা হয়, কণিকা বলা হয়, কিন্তু এগুলো আসলে কিন্তু কোষ। এই কারণেই কোষ যে এদের তুমি গ্রিক নাম যখন শুনতে যাবা, গ্রিকে কিন্তু বলা হয় যে এরিথ্রোসাইট। এই এরিথ্রোসাইট শব্দের অর্থ হচ্ছে লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট শব্দের অর্থ লোহিত রক্তকণিকা। এই কণিকা এটাই হচ্ছে কোষ, কারণ সাইট শব্দটি আছে। তারপরে আবার যেটা হচ্ছে WBC অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসল, এটাও হচ্ছে লিউকোসাইট। এটা গ্রিক শব্দ হচ্ছে লিউকোসাইট, এটারও শেষে সাইট রয়েছে, সুতরাং এটাও হচ্ছে একটা কোষ। তারপরে অনুচক্রিকা হচ্ছে থ্রম্বোসাইট, এটারও শেষে সাইট রয়েছে, এটাও একটা কোষ।
অর্থাৎ যে সকল শব্দের শেষে আমরা সাইট লেখাটি দেখতে পাবো আমরা সহজে বুঝে নেব সেটা কোষ। আর এর উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ সেলুলা, ল্যাটিন শব্দ সেলুলা থেকেই এই সেল শব্দের উৎপত্তি। একজন এই সেল শব্দটি সর্বপ্রথম আবিষ্কার করেন বা এই শব্দটি সর্বপ্রথম কোষ হিসেবে এই শব্দটির উৎপত্তি হয় একজন বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। তোমরা সবাই নাম শুনে থাকবে, ইংরেজ বিজ্ঞানী, ইংল্যান্ডের একজন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক, তিনি এই সেল শব্দটির উৎপত্তি ঘটান। এই রবার্ট হুক ছিলেন ব্রিটিশের যে রয়্যাল সোসাইটি অফ লন্ডন আছে তার যন্ত্রপাতির রক্ষক হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। তিনি এই যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়ে তিনি ভাবলেন যে প্রথম সাপ্তাহিক সভায় তিনি ওখানে যে বিজ্ঞানীরা থাকবে তাদেরকে তিনি কিছু একটি আবিষ্কার করে তিনি তাদেরকে চমকিয়ে দিবেন। সো এই ইন্টেনশন থেকে তিনি তখন বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে লাগলেন। তিনি দেখলেন যে কাঠের একটা সিপি, বোতলের যে কাঠের একটা সিপি থাকে, এই কাচের বোতলে বিশেষ করে দেখা যায়, এই সিপি নিয়ে তখন তিনি একটা সেকশন করলেন। এই সেকশন করে দেখলেন যে এটা পানিতে ভাসছে। তখন তিনি এটা পাতলা একটা সেকশন তিনি অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। অনুবীক্ষণ যন্ত্রে যখন পর্যবেক্ষণ করলেন তখন দেখলেন যে এটাতে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ দেখা যায়। এরকম ছোট্ট 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 প্রকোষ্ঠ দেখা যায় ওই সিপির ভেতরে এরকম দেখা যায়। তিনি তখন বললেন যে এই প্রকোষ্ঠগুলো আসলে কোষ। তিনি তখন নাম দিলেন এগুলো সেল। তার মাথায় আসলো যে আশ্রমে বা জেলখানায় যখন ছোট্ট ছোট্ট প্রকোষ্ঠে আসামিদেরকে বা আশ্রমে বিভিন্ন নান বা সন্ন্যাসীদেরকে রাখা হয়, ওইটাকে বলা হয় এই সেল। সো এখান থেকে এই সেল শব্দটির উৎপত্তি। এই রবার্ট হুক, কিন্তু মনে রাখার বিষয় যে রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু জীবিত কোনো কোষ ছিল না, এটা ছিল একটি মৃত কোষ। বুঝতে পারলা? এটা ছিল মৃত কোষ। সো ভাইয়ারা, তো এই আইডিয়া থেকে মৃত কোষের জনক বলা হয়, কোষের জনক বা মৃত কোষের জনক বা মৃত কোষের জনক বলা হয় রবার্ট হুক। মৃত কোষের জনক হচ্ছেন রবার্ট হুক। এই কোষের জনক বা মৃত কোষের জনক, তোমাদের এক্সামে যদি আসে যে কোষের জনক কে বা মৃত কোষের জনক কে, ফাদার অফ ডেড সেল, তাহলে তোমরা বলবা যে রবার্ট হুক। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক হচ্ছেন কোষের বা মৃত কোষের জনক। তাহলে জীবিত কোষের জনক কে? ভাইয়া তোমরা বলো তো জীবিত কোষের জনক কে হতে পারে? সো জীবিত কোষের জনক হচ্ছেন একজন সম্ভবত ডাচ বিজ্ঞানী, নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন লিউয়েন হুক। এই লিউয়েন হুক হচ্ছেন অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। ইনি আসলে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। অ্যান্টনি, আমি সংক্ষেপে লিখছি, অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। ইনি হচ্ছেন জীবিত কোষের জনক। তিনি সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। জীবিত কোষের জনক এই অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক হচ্ছেন জীবিত কোষের জনক, আর মৃত কোষের জনক হচ্ছেন রবার্ট হুক। সো এই বিষয়টি সবার ক্লিয়ার। এখন আমরা দেখব যে কোষের সংজ্ঞা। যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো তাদের ক্ষেত্রে যখন তোমাদের এক্সাম হবে, কলেজ এক্সাম বা বোর্ড এক্সাম হবে যখন এইচএসসি, তখন কোষের সংজ্ঞা তোমাদের ক নম্বর সিকিউ এর ক নম্বরে আসতে পারে, অথবা এমসিকিউ আসতে পারে যে এই সংজ্ঞাটি কে দিয়েছেন। কোষ নিয়ে যারা গবেষণা করেন বিভিন্ন বিজ্ঞানী রয়েছেন তারা বিভিন্ন সময় কোষের এই যে কোষের বিভিন্ন সংজ্ঞা তারা দিয়েছেন। যেমন সবচেয়ে বিখ্যাত সর্বপ্রথম যে সংজ্ঞাটা দিয়েছেন 1961 সালে একটা সংজ্ঞা দিয়েছেন একজন বিজ্ঞানী। তিনি হলেন সেই বিজ্ঞানী, তিনি বলছেন যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যের একক। জীবদেহের গঠন ও কার্যের একক হচ্ছে কোষ। জিন ব্রাসেট বলেছেন যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যের একক। 1961 সালে জিন ব্রাসেট বলেছেন কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যের একক।
গঠনগত মৌলিক একক, গঠনগত মৌলিক একক। জিন ব্রাসেট বলেছেন কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক। এই একই রকম সংজ্ঞা ডি রবার্টিস 1979 সালে, এই একই রকম সংজ্ঞাটা ডি রবার্টিস 1979 সালে 1979 এই ডি রবার্টিস একই রকম সংজ্ঞা দিয়েছেন। ডি রবার্টিস একই রকম সংজ্ঞা দিয়েছেন যে কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক ও কার্যগত একক। আর কোষ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন লোই এবং সিকেভিচ। নামের একজন বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী লোই এবং সিকেভিচ, এরা বলছেন যে কোষ হলো বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, তারাই হচ্ছে কোষ। সো এই সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের যদি সিকিউ এর ক নম্বরের প্রশ্ন আসে যে কোষের সংজ্ঞা দাও, তোমরা লোই এবং সিকেভিচের এই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবে। এরপরে আসো কোষের আয়তন নিয়ে। কোষের আয়তন নিয়ে আমরা একটু আলোচনা করব যে কোষের আয়তন কিরকম হতে পারে। একটি কোষের আয়তন, কোষ কি আসলে, আমরা যেটা প্রথমে বললাম যে কোষ অনেক ছোট হয়, কোষ কি আসলে সবসময় অনেক ছোট হয়? সো আমরা এখন কোষের আয়তন নিয়ে আলোচনা করব। আসলে আমরা দেখি যে কোষ আসলে অনেক ছোট, কিন্তু আমরা ডিম দেখেছি না, এই ডিমও কিন্তু একটি কোষ। সুতরাং ডিম কিন্তু বাইরে থেকে দেখা যায়। আমরা অনেক সময় বলে থাকি যে কোষ তো দেখা যায় না, কিন্তু ডিম হচ্ছে এমন একটি কোষ যেটা বাইরে থেকে দেখা যায়। এবং সবচেয়ে কোষের আয়তন বলতে কি বোঝায়, যে বড় ছোট, কোনটি বড় কোনটি ছোট, এগুলো দৈর্ঘ্য প্রস্থ মাপ দিয়ে। সো আমরা দেখব যে এখন আমরা দেখি যে সবচেয়ে বড় কোষ কোনটি, সবচেয়ে ছোট কোষ কোনটি। সো আমরা দেখব যে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। এটা হচ্ছে আয়তনটা হচ্ছে 17 সেন্টিমিটার ইন্টু 12, এই যে উট পাখির ডিম, এই উট পাখির ডিম যেটা, এই উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় কোষ, উট পাখির ডিম। এর আয়তনটা হচ্ছে 17 সেন্টিমিটার ইন্টু 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। যত কোষ আছে আমাদের এই ইউনিভার্সে, সব কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম পুরোটা একটা কোষ, বিশেষ করে কুসুমটা, এছাড়া পুরোটা একটা কোষ। আর সবচেয়ে ছোট কোষ কোনটি? সবচেয়ে ছোট কোষ বলতে বোঝানো হয় মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এই যে সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, এই যে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটাকে পিপিএলও বলা হয়, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। এটা হচ্ছে মাত্র 0.1 মাইক্রোমিটার, 0.1 মাইক্রোমিটার। তাহলে তোমরা চিন্তা করে দেখো যে সবচেয়ে ছোট কোষটা কত ছোট। এটা যেখানে 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রো মানে কত? মাইক্রো মানে 10 to the power minus 6 মিটার। 10 to the power minus 6 মিটার ইকুয়াল 1 মাইক্রোমিটার। অর্থাৎ এটা হচ্ছে যে 1 ডিভাইড বাই 10 to the power 6। তাহলে চিন্তা করে দেখো যে এটা কত ছোট, এই যেটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। এরপরে রয়েছে যে এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। এককোষী যে উদ্ভিদ রয়েছে, এককোষী বহুকোষী যে উদ্ভিদ, এই এককোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে এই অ্যাসিটাবুলেরিয়া। এই যে অ্যাসিটাবুলেরিয়া নামক একটা শৈবাল, এটা হচ্ছে এককোষী উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা বড়। এটার আয়তনটা হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। এটা আয়তনটা হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। আর যখন আমরা বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে যাব, বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে র্যামি এবং বোমেরিয়া নিভিয়া, এটা হচ্ছে বৈজ্ঞানিক নেম র্যামি। এটার আয়তন হচ্ছে 55 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। এবার আমরা মানব দেহে যদি আসি, মানব দেহের দীর্ঘতম কোষ,
ছোট বড় দীর্ঘতম দিক থেকে মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে মোটর নিউরন, যেটা হচ্ছে 1.37 মিটার লম্বা। একটা মোটর নিউরন হচ্ছে 1.37 মিটার লম্বা, তাহলে চিন্তা করো যে কত বড় এটা। আর মানবদেহের সবচেয়ে এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু হচ্ছে আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমাদের বিশেষ করে এমসিকিউ এক্সামের ক্ষেত্রে এইচএসসি এক্সাম হতে পারে, প্লাস কলেজ এক্সাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে অ্যাডমিশন, আমাদের যে মেডিকেল অ্যাডমিশন, তারপরে ডেন্টাল অ্যাডমিশন, বিভিন্ন ইউনিভার্সিটি, কৃষি ইউনিভার্সিটি অ্যাডমিশনে যে বায়োলজি থেকে প্রশ্নগুলো করা হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে এটা, যে এটা অনেকবার আসছে, এই প্রশ্নটা অনেকবার আসছে যে মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় কোষ ডিম্বাণু। মানবদেহের সবচেয়ে ছোট কোষ কোনটি? শুক্রাণু। এবং ক্ষুদ্রতম কোষ হচ্ছে অণুচক্রিকা। এটা নিয়ে আমাদের কনফিউশন থাকে যে ক্ষুদ্রতম মানে অণুচক্রিকা দেওয়া আছে কোনো বইয়ে, বা আবার কোনো বইয়ে দেওয়া আছে ছোট কোষ শুক্রাণু। তাহলে এটা আমরা কিভাবে ডিফাইন করব বা এটা আইডেন্টিফাই করব? সো আমি বলি যে তোমরা দেখবা যদি এই কথাটা উল্লেখ থাকে যে ক্ষুদ্রতম কোষ কোনটি মানবদেহে, তাহলে বলবা অণুচক্রিকা। কোন অপশনে দেখবা অণুচক্রিকা আছে, ওই সময় কিন্তু শুক্রাণু থাকবে না। আর যদি বলে সবচেয়ে ছোট কোষ কোনটি, তখন কিন্তু অপশনে শুক্রাণু থাকবে, এই অণুচক্রিকা থাকবে না। অর্থাৎ ছোট ক্ষুদ্রতম একই ব্যাপার। তোমরা শুধু দেখবা যে এই অপশনে কোনটা আছে, শুক্রাণু আছে না অণুচক্রিকা আছে। এই অপশনে যেটা থাকবে তোমরা অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করবে। এই দুইটার মধ্যেই যে কোনো একটা থাকবে, ছোট অথবা ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বললে অণুচক্রিকা, আর ছোট বললে শুক্রাণু। এইভাবে তোমরা এগুলো আইডেন্টিফাই করতে পারো।